আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্ট 1 এবং পার্ট 2 এখন পর্যন্ত যারা দেখোনি, দেখো ডেসক্রিপশন এবং একেবারে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দেয়া থাকলো। আর সৃজনশীল প্রশ্নের পিডিএফ যেটা দেওয়ার কথা ছিল তোমাদের এফবি পেজে বলে দিয়েছিলাম, সেটা আগামীকাল তোমাদের স্পেশাল একটা ভিডিও আসতেছে যেখানে গদ্য এবং পদ্য থেকে কতগুলো সৃজনশীল প্রশ্ন পড়তে হবে সেটার ফাইল পিডিএফ ফাইলটা একসাথে তোমাদের দিয়ে দিব, সেখানে তোমরা একসাথে পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা অবশ্যই কিন্তু পেজটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তোমরা খুব দ্রুত সেই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে আগামীকাল, অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস একসাথে একটা ফাইলে তোমরা পেয়ে যাবে। 100% কমন পেতে হলে তোমাকে অবশ্যই করতে হবে শুধু আমার এই এমসিকিউগুলো বারবার, এই ভিডিওটি 3বার দেখো, কোনো পিডিএফ ফাইলের দরকার নেই, 3বার দেখো, সাথে তোমার মূল বইয়ের শব্দার্থ এবং টিকা এবং পাঠ পরিচিতি এটা পড়ে নাও। তাহলে সোনার তরী এই কবিতাটাই তুমি কি সবগুলো কবিতা গদ্য পদ্য তুমি যেখানে যেটাই পড়া স্টার্ট করো না কেন, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে শব্দার্থ ও টিকা এবং পাঠ পরিচিত অবশ্যই পড়ে নেবে সবার আগে। এরপরে আমার এই সৃজনশীল বা আমার এমসিকিউটা প্র্যাকটিস করা স্টার্ট করবে, সাথে আর এক্সট্রা টেস্ট পেপার বলো গাইড বলো কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ, এবং সবার থেকে তুমি এগিয়ে থাকবে। প্রথম প্রশ্ন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এখানে তুমিটাকে, এটা হবে মাঝি। দেখো আমি পাশে, এবার কিন্তু আমি আগের মতো করি নাই, তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছিলে বলে ভাইয়া কী করবেন, মূলত হলুদ কালি যেটা অ্যান্সারে দাগানো ছিল সেটা দিবেন না, পাশে অ্যান্সারগুলো দিয়ে দিবেন। দেখো এখন পাশে অ্যান্সারে দিয়ে দেওয়া আছে, উত্তর হবে কি মাঝি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমরা জানি হচ্ছে বনফুল। সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? সেটা হবে ধান কাটতে কাটতে। তাহলে ধান কাটতে কাটতে আমাদের আসলো কি? এখানে বলা হয়েছে বর্ষা। সোনার তরী কবিতার কোন সময়ের কথা বলা হয়েছে? এটা হচ্ছে প্রভাত। সোনার তরী কবিতার বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? এটা হচ্ছে শ্রাবণ মাস। উদ্দীপকটি পড়ে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো, যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পড়িনি কি তার লেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। এই যে লাস্টে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে, মানে এই চরণটার সঙ্গে নিচের কোন চরণটির সমার্থবোধক? দেখো সেটা হবে কি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটার সাথে মিল আছে। এই টাইপের এমসিকিউগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে ধরা খাবে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ সবচেয়ে বেশি ডিফিকাল্ট। সব সাবজেক্টের এমসিকিউ 100% কমন দিতে পারলেও বাংলা প্রথম পত্রের এমসিকিউ 100% কমন বলাটা বোকামি। এইটা কমন, এই যে এখন তোমরা যে এমসিকিউ দেখতে পাচ্ছ 222 নাম্বারটা, এই টাইপের এমসিকিউ আনসার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি তুমি এইটার মূল ভাবটা এক্সাম হলে বুঝতে না পারো। এক্সাম হলে একটা টেনশন কাজ করে। যা হোক, পরের এমসিকিউ আমি দেখব, সেটা হচ্ছে উদ্দীপকের তুমি সোনার তরী কবিতার কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা হবে কৃষক। এটা হবে কৃষক। ভিডিওটি 3বার দেখো, হয়ে যাচ্ছে। এখন একবার দেখতেছো, একদিন পর আরেকবার দেখো, এবং পরীক্ষা হলে যাওয়ার আগে আরেকবার দেখো। কোনো পিডিএফ ফাইল দরকার নেই, কখনো কোনো বছর তো দেওয়া লাগে নাই। আমার শিক্ষার্থীরা পড়ে গিয়েছে, লাখ লাখ শিক্ষার্থী, আমার আগের ভিডিও দেখলে প্রায় 3 লাখের মতো শিক্ষার্থী দেখেছে গত বছরের, কোনো পিডিএফ লাগে নাই। এখন দেখেন পরেরটা, সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। এইটাই কিন্তু এটা ফুটে উঠেছে, এটা দেখলে আমরা বুঝতে পারি এটা হবে। সোনার তরী কবিতার ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? এটা আমরা জানি হচ্ছে কালো স্রোতের। এখন দেখো, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কর্ম হচ্ছে অক্ষয়। এটা কমন না পড়লেও আনসার তোমাদের করার কথা। ব্যক্তি জীবন বলছে কদরহীন, মানে কোনো কদর নেই, এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে? সেটা হবে কি, শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। দেখো রোহিণী পড়ে বোঝা যায়, কিছু কিছু উত্তরগুলো বোঝা যায় একটু সময় নিয়ে পড়লে বা সময় নিয়ে দেখলে। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? সেটা হবে কর্মের পরিণতি। সোনার তরী কবিতায় মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে অস্পষ্ট মহাকাল। সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত? এটা হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? সেটা হবে কি, কালো স্রোত বোঝানো হয়েছে। বাঁকা জল বলতে কালো স্রোতকে বোঝানো হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা নদী স্রোত কীভাবে দ্বীপ সদৃশ ধান ক্ষেতের চারপাশে খেলা করছে? এটা হবে হিংস্র হয়ে খেলা করছে, হিংস্র হয়ে।
এরপর দেখব মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল। ঢেউগুলো ছিল নিরুপায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ঢেউগুলো ছিল নিরুপায়। কৃষকের তরিতে ঠাঁই পাওয়া আকল ইচ্ছার মাধ্যমে তোমার মতে কবি মানব চরিত্রের কোন দিকটি তুলে ধরেছে। মানুষ বাঁচতে চায়, এটার কথা বলেছে, অর্থাৎ বাঁচার প্রবল ইচ্ছা। মাঝিকে চেনা মনে করে কৃষক উদ্বেলিত হয়ে ওঠে কেন? কারণ আশার আনন্দে। খেয়াল করে দেখো, তার আশা জাগলো, সে এখন যেতে পারবে, তাহলে আশার আনন্দে। সোনার তরী কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? এখানে কবিকেই বোঝানো হয়েছে, তাহলে কবিকে কিন্তু বোঝানো হয়েছে। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ এটা আমরা একটু আগে দেখে আসছি, কর্ম হচ্ছে অক্ষয়। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? মানুষের সৃষ্টি কর্মকে। এটাও দেখে আসছে আগে একটা এমসিকিউতে, অর্থাৎ কিছু কিছু প্রশ্ন রিপিট হচ্ছে। সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা হয়ে যেত নিচের কোন যুক্তিতে? অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে কিন্তু এটা লেখা যেত নিষ্ঠুর মহাকাল। তাহলে অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। রূপকের আড়ালে মানুষের জীবনের বাস্তব দর্শনকে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোন কবিতায়? সেটাই কিন্তু আমাদের সোনার তরী। যা হোক, সোনার তরী কবিতায় কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যক্তি সত্তার নশ্বরতা। তাহলে ব্যক্তি সত্তার নশ্বরতা। সোনার তরী কবিতায় একই সঙ্গে অন্তর্লীন হয়ে আছে একটি জীবন দর্শন, মহাকালের চিরন্তন স্রোতে মানুষের অনিবার্য পরিণতি। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এরপর দেখতে পাচ্ছ সোনার তরী কবিতায় যে পংক্তিতে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস পাওয়া যায়, গগনে গর্জে মেঘ এবং ভরা নদীর ক্ষুরধারা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। তাহলে আমরা উত্তর তিনটাকে কাউন্ট করব। মহাকাল যা গ্রহণ করে তা হলো সৃষ্টি কর্মকে আর মহৎ কীর্তিকে। তাহলে 2 এবং 3 উত্তর হবে। পাশে উত্তর দিয়ে দিয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা পরের কবিতায় চলে আসলাম, অর্থাৎ সোনার তরী কবিতা আমাদের শেষ হয়ে গেল। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, খুবই জনপ্রিয় একটা লাইন। চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানো কেশের, এটা বলা হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসাবে পরিচয় দিয়েছেন? এটা হবে ইন্দ্রাণী। ইন্দ্রাণী। মম এক হাতে বাঁকা বাঁশরি, মানে বাঁশের বাঁশরি, আর বলছে আর হাতে রণতুর্য, মানে আর এক হাতে রণতুর্য, এরকম হবে আর বিষয়টা। চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম আর হচ্ছে দ্রোহ। চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম আর হচ্ছে দ্রোহ। বিদ্রোহী কবিতায় বলছে প্রণবনাদ বলতে কি বোঝানো হয়েছে? এটা হবে অঙ্কার ধ্বনি। তাহলে অঙ্কার ধ্বনি এটা বোঝানো হয়েছে। যেহেতু আমাদের নজরুল কবিতা, কিছু কিছু ভাষা মানে যেহেতু ফার্সি ভাষার মিশ্রণ আছে, পড়তে অনেক কষ্ট, মানে বারবার পড়ে, এতবার পড়ার তো টাইম নেই, বারবার পড়ে সুন্দরভাবে বলার মতো একটা সিস্টেম তৈরি করতে অনেক টাইম দরকার। বিদ্রোহী কবিতায় কবি নিজের মানে নিজেকে, এখানে নিজেকেই হবে, নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? সেটা হবে বিশ্বামিত্র। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? সেটা হচ্ছে দাহন করবেন বিশ্বকে, তিনি দাহন করবেন। সুত মানে কিন্তু পুত্র, সুত বলতে আমরা পুত্রকে বুঝে থাকি। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা হবে অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা। মুষ্টিবদ্ধ উদ্যত বাহ আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সংগতিপূর্ণ? এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসলে অ্যান্সার করা খুব ডিফিকাল্ট না, যদি কমন না পড়ে। এই জন্য এগুলো বারবার পড়ে আয়ত্তে রাখতে হবে। বিদ্রোহী। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি কার কুঠার দিয়ে বিশ্বকে বলছে নিক্ষত্রিয় করবেন? এটা হবে পরশুরামকে। তাহলে পরশুরামকে। বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় এটা প্রকাশিত হয়। এরপরে কবি নিজেকে কিসের নটরাজ, সাইক্লোন এবং ধ্বংস বলে উল্লেখ করেছেন? নটরাজ, সাইক্লোন এবং ধ্বংস বলে উল্লেখ করেছেন। তাহলে মহাপ্রলয়ের ক্ষেত্রে নটরাজ, সাইক্লোন এবং ধ্বংসকে উল্লেখ করা হয়েছে। বিদ্রোহী, তাহলে মহাপ্রলয়ের। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করবেন? নিজেকেই তিনি কুর্নিশ করবেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। ভারতীয় পুরাণের কোপন
স্বভাব বিশিষ্ট মণির নাম কি? এখানে কৃপণ না কোপন, কোপনই লেখা আছে এখানে। স্বভাব বিশিষ্ট মণির নামটাকে, এটা হবে দুর্বাসা। বিদ্রোহী সুত, সুত মানে পুত্র, মানে বিদ্রোহী পুত্র, তাহলে বিদ্রোহী পুত্রকে বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এইটা হবে হচ্ছে, দেখতে পাচ্ছি, দ্বিতীয় কবিতা। আমি দলে যাই যত যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে প্রেম আর হচ্ছে দ্রোহ, যেটা আরেকটা এমসিকে আমরা দেখে আসছি। বলতে দেখো, এমন এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। আমরা কিন্তু এই মাত্র দেখে আসছি এমসিকিউটা, তাহলে সেটা হবে কবির কোনো পরোয়া নেই, এইটা বলা হয়েছে এখানে। বলতে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে হচ্ছে রণতুর্য। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে হচ্ছে রণতুর্য, বলতে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটেছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং তীব্র প্রকাশ পেয়েছে। তিনটাই উত্তর হিসেবে গ্রহণযোগ্য। এরপর আমরা দেখব হচ্ছে পরের কবিতা প্রতিদান, জসিমউদ্দিন। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? কবি যে তার ঘর ভাঙছে তিনি তার ঘর বাঁধেন। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, চরণটিতে কবি কি বুঝিয়েছেন? এটা হচ্ছে পরার্থ পরথা। এটা কিন্তু এই কবিতার মূল লাইন। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? রজনী ছিল দীঘল, দীঘল রজনী। প্রতিদান কবিতার মূল উপজীব্য হলো ক্ষমাশীলতা, উদারতা, পরার্থ পরতা। তিনটাই উত্তর হিসেবে নেব আমরা। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হও গো ধন্য তরুর মতন। উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ? এটা হবে পরার্থ পরথা। অনুচ্ছেদ এবং প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হবে? সার্থক তখনই হবে আত্মত্যাগ এবং পরোপকার করলেই কিন্তু সার্থক হবে। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা। যে পরার্থ পরথা যেটা আমরা বলে থাকি, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোরে করেছে পর, বলতে বোঝানো হয়েছে মানব প্রীতি। এটাকে বলা হয় মানব প্রীতি। কবি কাকে আপন করার জন্য কাঁদেন? যে কবিকে পর করেছে তাকে আপন করার জন্য কাঁদেন। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? এটা হচ্ছে কবি স্বয়ং, মানে কবি নিজে পথের বিভাগী হয়েছেন নিজে। যে কবিকে বিষে ভরা বান দেয়, কবি তাকে কি দেন? তিনি দেয় হচ্ছে বুক ভরা গান। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হবে বালুচর। বালুচরের কথা বলা হয়েছে, বালুচর। প্রতিদান কবিতায় কবি বলছে অনিষ্টকারীকে কি দিয়েছেন? ক্ষমা দিয়েছেন। অনিষ্টকারীকে দিয়েছেন ক্ষমা। কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত? এটা হচ্ছে পরার্থ পরতা, পরার্থ পরতা নিহিত। এরপর দেখতে পাচ্ছি আমরা, তাহলে পরের যে কোশ্চেনটা, সুন্দর এবং নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? এটা হবে ভালোবাসাপূর্ণ। প্রতিদান কবিতার মূল উপযোগ্য বিষয়, এটা কিন্তু আমরা রিপিট হয়ে যাচ্ছে, উত্তর 1, 2, 3 হবে। ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। তাহারই পরে মনে। অনুচ্ছেদটি তাহারই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এখন অনুচ্ছেদ আমরা একটু পড়ে ফেলি। হিম কোহেলির অন্তরতলে আজিকে পুলক জাগে, রাঙায় উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যকে এটা আসলে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যকে বলা হয়েছে। অনুচ্ছেদটিতে তাহারই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? দেখতেই পাচ্ছ, প্রকৃতির পরিবর্তন। দক্ষিণ দুয়ার গেছে খলি, চরণটিতে কি বোঝানো হয়েছে? এটা হবে কবির উদাসীনতা, কবির সেখানে মনোযোগ নেই। মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায়, এখানে দুর্ঘটনায় হবে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজ পড়তেও যেতে পারেনি। উদ্দীপকের মুন্না তারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? এটা হবে কবিকে, কবিকে মনে করিয়ে দেয়। উদ্দীপকে ও তারই পরে মনে কবিতার যুগপৎ ভাবে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছি উত্তর নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। উত্তর 1, 2, 3 হিসেবে নেওয়া হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন, কারণ মাঘের শীতের তীব্রতার জন্য
মাঘের শীতের তীব্রতার জন্য, শীতের তিক্ততার জন্য, কুয়াশার চাদরের জন্য। তাহলে আমরা দেখব শীতের তিক্ততার জন্য আর কুয়াশার চাদরের জন্য। তারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? শীতকে, যেটা আমরা আগের এমসিকিউটা দেখে আসলাম। এই কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে আসলে? সেটা হবে মানব মন এবং প্রকৃতির যোগ সাদৃশ্য। তাহলে মানব মন আর হচ্ছে প্রকৃতির যোগ সাদৃশ্য। তারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে। তাহলে প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে। তারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? সেটা হবে বসন্তের প্রতি। তারই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থটা আসলে কী ছিল? উত্তরী মানুষের চাদর। তারই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী। পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী। গঠনরীতির দিক থেকে তারই পরে মনে কোন ধরনের রচনা? এটা হবে সংলাপ নির্ভর। এটা হবে সংলাপ নির্ভর। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়? সেটা হবে কাব্যে এবং গান রচনায় সক্রিয় না হওয়া। তারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরচন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে অঞ্জলি বা উপহার রচনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, মাথায় রেখো, ক নাম্বারও কিন্তু আসতে পারে। অঞ্জলি বা উপহার রচনা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশ পেয়েছে কবির হাহাকার। তারই পরে মনে কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের গঠনরীতির কথা বলা হয়েছে? তখন হবে নাটকীয়। তারই পরে মনে কবিতাটি কবি কাকে ব্যথা দিয়েছেন? এটা হবে ঋতুরাজকে, মানে বসন্তকে। তারই পরে মনে কবিতায় পুষ্পরতি বলতে বোঝানো হয়েছে, পুষ্পারতি মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে, দেখো, ফুলের বন্দনা আর হচ্ছে ফুলের বন্দনা এবং ফুলের নিবেদনকে, ফুলের বন্দনা এবং ফুলের নিবেদনকে বোঝানো হয়েছে। ফুলের সৌরভের কথা এখানে বলা হয়নি, উত্তর হিসেবে দেওয়া হয়নি। জীবনের সব ক্ষেত্রে সফল আকাশ, কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তর জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির। উদ্দীপকের আবির তাহারই পরে মনে কবিতায় কিসের প্রতিনিধিত্ব করে? সেটা হবে শীতের। বসন্তের, কবির, শীতের বা প্রকৃতির, এখানে শীতের কথা বলা হয়েছে। উদ্দীপক এবং তাহারই পরে মনে কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশিত। প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তি জীবনের রিক্ততা, আসলে 1 আর 2 হিসাবে নেওয়া হয়েছে এই দুটি। পরের প্রশ্ন, তারই পরে মনে কবিতায় শীতকে কেন মাঘের সন্ন্যাসী বলা হয়েছে? আমরা এটা আগেও একটা অ্যান্সারে দেখে আসছি, শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। বেজেছে কি আগমনী গান উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? সেটা হবে কবির উদাসীনতা। এটা আমরা আগে একটা এমসিকিউ দেখে আসছি, আমাদের প্রিয় একটা কবিতা, 18 বছর বয়স। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি আমাদের সুকান্ত ভট্টাচার্য, সবচেয়ে কম বয়সে মারা গিয়েছেন। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। উপর্যুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ? এটা হবে এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পংক্তিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? এই এমসিকিউ কমন না পড়লে আমরা পারবো 18 বছর। রক্তদানের পুণ্য বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা হবে, আমরা জানি, দেখো, সেটা হবে মুক্তি এবং কল্যাণের সংগ্রামকে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হবে ব্যর্থতার দীর্ঘশ্বাস। এরপর দেখব 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? এটা হবে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ আছে। উদ্দীপকটির 18 বছর বয়স কবিতার নিচের কোন চরণের সাথে মিল রয়েছে? এই টাইপের এমসিকিউগুলো খুবই ডিফিকাল্ট, কয়েকবার পড়ে আয়ত্তে রাখতে হবে, কয়েকবার পড়ে ধীরে ধীরে বুঝতে হবে কোনটা হতে পারে। বিপদের মুখে এই বয়স অগ্রণী। শপে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে পদক্ষেপের দৃঢ়তা। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? সেটা হবে আকাল। ফ্যাসিবাদীর কথা মনে রাখলেই মনে রাখবে এটা। আমাদের তরুণরাই দেশ এবং জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, এই প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? এটা হবে এ দেশের বুকে 18 আসুক নেমে।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। এই বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে দেশের জন্য রক্তদান অথবা শুভ, কল্যাণ এবং সুন্দরের জন্য রক্তদান। তোমরা এই উত্তরটাকেও নিতে পারো। এইটা দেখবে এইটার উত্তর আসলে কি গ হবে না ঘ হবে? আমার কাছে মনে হচ্ছে এই লাস্টেরটাই হবে, শুভ, কল্যাণ এবং সুন্দরের জন্য রক্তদান। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে, না, এটা গদ্য ছন্দে রচিত প্লাস কথা বলা হয়েছে। কিন্তু দেখো 18 বছর বয়স কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দের কথাও প্লাস বলা হয়েছে। তাহলে এই 316 এবং 317 নম্বর এমসিকিউ দুটো তোমাদের রইল, তোমরা কমেন্টস করে জানাতে পারো 316 এবং 17 নম্বর উত্তর সঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে 316 নম্বর এমসিকিউটা হবে শুভ, কল্যাণ এবং সুন্দরের জন্য রক্তদান। হতেও পারে বোর্ড কোশ্চেন উত্তর আবার দেশের জন্য রক্তদান, এটাও কিন্তু হতে পারে। গ নাম্বার করা হয়েছে। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। মনে হয় মাত্রাবৃত্ত ছন্দটাই হবে। যা হোক, এই দেশের বুকে 18 আশোক নেমে 18 বছর বয়স কবিতাটি চরণটিতে কবির কোন মানসিকতা প্রকাশিত? আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হবে উদ্দীপনা এবং সাহসিকতার, চলার দুর্বার গতির। 18 বছর বয়স ভয়ঙ্কর কারণ এ বয়সে আঘাত আসে, প্রাণে অসহ্য যন্ত্রণা, প্রাণ তীব্র আর প্রখর। এখানে উত্তর নেওয়া হয়েছে লাস্টের দুটোকে। 18 বছর বয়সে কি উকি দেয়? দুঃসাহস উকি দেয়। 18 বছর বয়সে উকি দেয় হচ্ছে দুঃসাহস। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? এটা হচ্ছে ছাড়পত্র থেকে। ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে। তরুণ সৈকত গ্রামের নির্যাতিত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। সৈকত চরিত্রের সাথে 18 বছর বয়স কবিতার কোন দিকগুলো ফুটে উঠেছে? আত্মত্যাগ, তারুণ্য, নির্ভীক চিত্ত। তিনটাই উত্তর হবে। উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণে প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স তবু নতুন কিছু তো করে, মানে এটা করতে গিয়ে সে মারা গিয়েছে, তারপর নতুন কিছু, নতুন দিনের আশা দেখাচ্ছে সে। 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? এটা হবে 6 মাত্রার। 18 বছর বয়সে মাথা না নোয়াবার কারণ হচ্ছে তারা দুঃসাহসী, দৈহিক এবং মানসিক শক্তির অধিকারী, বিপ্লবী চেতনার লালিত। অ্যান্সার 1, 2, 3 হবে। আমরা চলে আসলাম ফেব্রুয়ারি 1969। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রঙটা কি? এই রঙটা হবে 21-এর কৃষ্ণচূড়ার কথা বলা হয়েছে। কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? একটু দেখলাম চেতনার, 21-এর চেতনা, তাহলে চেতনার প্রতীক বলা হয়েছে। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে অত্যাচারের পটভূমি। মানবিক বাগান বলতে বোঝানো হয়েছে, এটা হবে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে, মানবীয় বাগান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্য রূপে, তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা। তাহলে এই কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে এটা নির্দেশ করবে? এই কাজটা করেছিল হচ্ছে কে? বরকত। এরপরে কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে, বরকত সম্পর্কে যা জানা যায়, তিনি ভাষা শহীদ, রাইট। তার চোখে আলোচিত ঢাকা, হ্যাঁ, তিনি রাজপথে নেমে এসেছেন। ওকে, 1, 2, 3 আনসার হিসেবে নিব। কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? আবার সালাম নামে রাজপথে কেন? এটা হচ্ছে গণজাগরণে যোগ দিতে আবার সে নামে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? সেটা হবে কৃষ্ণচূড়া উল্লেখ আছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। চরণটি জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? সেটা হবে ভাষা আন্দোলনকে তুলে ধরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখ বুক পানি থেকে, মানে পাতে কে? সেটা হবে বরকত। তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? সে হবে বরকত। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হবে নিজ বাসভূমে। নিজ বাসভূমে, এখান থেকে এটা নেওয়া হয়েছে এই কবিতাটা। ফেব্রুয়ারি 1969 কবিতার 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? একটু আগে আমরা দেখলাম চেতনার রং বলা হয়েছে, চেতনার। 21-এর চেতনা, এটা মনে থাকবে তোমাদের। দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? সেটা হবে দৈনিক বাংলা নামে। কবিতায় লক্ষণীয় বিষয় হচ্ছে বাঙালির সংগ্রামী মানসিকতা, বাঙালির স্বাধিকার বোধ, আর হচ্ছে সংগ্রাম, বাঙালির ঐতিহ্য। তিনটাই লক্ষণীয় বিষয়। আর একটা দেখতে পাচ্ছি আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ,
আন্দোলন এবং সংগ্রামে বাঙালির চেতনা জাগরণ, জীবনের তাৎপর্যে দার্শনিক উন্মোচন, এটা নিয়ে কোনো কথা বলা হয় না, উত্তর 1 আর 2 হিসেবে নিব। এ রঙের বিপরীতে আছে অন্য রং। চরণটিতে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এই অন্য রং বলতে আসলে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। এই কবিতার তাৎপর্য আসলে কি? আন্দোলন সংগ্রামে বাঙালি চেতনাবোধ, আমরা একটু আগে এমসিকিউটা দেখে আসছি, এবং জীবনের তাৎপর্যে দার্শনিক দিক উন্মোচন, এটা হবে না। আন্দোলন এবং সংগ্রাম, এক কথায় 1 আর 3 অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে খ নাম্বার। শেষ কবিতা আমাদের, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? এই ক্ষতটা ছিল রক্তজবার মতো। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্তজবার প্রসঙ্গে যে অর্থে ব্যবহৃত হয় সেটা হবে অত্যাচারের তাজা আঘাত, এই হিসাবে হয়। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কবিতা। তাহলে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? সেটা হবে সত্য। সত্তর হবে কবিতা। কার ভালোবাসায় সুকণ্ঠ সঙ্গীত কবিতা? সেটা হবে সুপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হল মুক্তির অনিবার্যতা, সর্বশক্তিকে ধারণ এবং হচ্ছে সামর্থ্য অর্জন। 3টায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে। কাটাহেরি ক্ষান্ত কেন? কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণকে সমর্থন করে? এটা হবে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে বিষয় প্রকাশিত হয়েছে সেটা হবে ত্যাগ স্বীকার, ফল ভোগ, আঘাতের চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্যাগ স্বীকার, ফল ভোগ এবং হচ্ছে আঘাতের চিহ্ন। এখানে উত্তরটা নিয়ে একটু কনফিউশন মনে হচ্ছে। উত্তর 1 আর 3ও হতে পারে। উত্তর 1 আর 3টায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে তোমরা এটা ভালো করে দেখে কমেন্টস করে জানাতে পারো 351 নম্বর এমসিকিউ সঠিক উত্তর আছে কিনা। গাইড বা টেস্ট পেপারের উপর অনেক ক্ষেত্রে নির্ভর হতে হয়। মূল বইয়ে পুরোটা অনেক সময় পড়া হয় না, ওখানে যে উত্তরটা দেওয়া থাকে সেটার উপরে নির্ভর করতে হয়। সেক্ষেত্রে ভুল হতেই পারে। তোমরা কমেন্টস করে সেটা আরেকবার চেক করে দেখানো যেতে পারে। তোমাদের সহযোগিতা কামনা করি। যা হোক, অন্ধের মতো পড়া ঠিক না, একটু বিচার বিশ্লেষণ করা উচিত মাঝে মাঝে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে? সেটা হবে দীর্ঘায়ু করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিসের যুদ্ধ আসে? যুদ্ধটা আসে হচ্ছে ভালোবেসে। দেখেন, ভালোবেসের কথা বলা হয়েছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পংক্তিতে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো আর্তনাদ, আর হচ্ছে বিদ্রোহ, আর হচ্ছে আনন্দ। উত্তর নেওয়া হয়েছে আনন্দে এবং হচ্ছে বিদ্রোহকে। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে শুনবে ঝড়ের আর্তনাদ। কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য আসলে কী ছিল? ছিল দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। তাহলে কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো লৌহখণ্ড প্রজ্বলনকারী। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো লৌহখণ্ড প্রজ্বলনকারী। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই অংশে কবির কোন আশঙ্কা ব্যক্ত হয়েছে? প্রতিবাদী চেতনার আশঙ্কা ব্যক্ত হয়েছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের ভূমি নির্ভরতা বোঝানো হয়েছে। একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? সেটা হবে মুক্ত জীবনের প্রত্যাশা। কবির কাপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ মতে কবিতা হলো সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান, এটা সঠিক। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা, অর্থাৎ 1 আর হচ্ছে 3। বিচলিত স্নেহ বলতে
আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কী বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসা আর সংখ্যা, বিফল স্নেহ, তার অ্যান্সার 1 আর হচ্ছে 2 নেওয়া হয়েছে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গভীর পরিচর্যা করে। উত্তর হচ্ছে শুধুমাত্র খ, যে গভীর পরিচর্যা করে। যা হোক, আমরা পরবর্তী পার্টে মানে একদিন পরেই তোমরা পাবে হচ্ছে নাটক আর উপন্যাসের বাকি এমসিকিউগুলো। দেখো 360টির কথা তোমাদের বলেছিলাম, দেখো তোমাদের 365টা হয়ে গেছে। আমি চেষ্টা করি যত বেশি করে তোমাদের দেয়া যায়। যা হোক, মানে টেস্ট পেপার বিশ্লেষণ করে আর নতুনভাবে চেষ্টা করি তোমাদের জন্য বেশি করে দিতে। সব অনেক ভালো থাকো। আর আগামীকাল বিশেষ একটা ভিডিও তোমরা পাচ্ছ, সৃজনশীল পিডিএফ সহ তোমরাই পাচ্ছ আমার এফবি পেজটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।